তোমার খেয়াল আজকাল কোথায় থাকে? বলো, এখানে খোলামেলা হয়ে নিজের দিকে পুরুষের আকৃষ্ট করতে এসেছো। তুমি একদম জানে মেরে ফেলবো তোমায়। তুমি মানুষটা আগাগোড়া একান্তই সায়ান চৌধুরীর। আমি ব্যতীত তোমার দেহে মনে কারো আধিপত্য চলবে না। চলবে না মানে চলবে না। শালারা মারার পর এক একটা ওদের ঘরে কি বোন হয় আমার জিনিসে নজর দেয়? বেকুবের বাচ্চা, দেখে নেব তোদের। পেটে ব্যথা অনুভব করে চোখে জল চলে এলো মেয়েটার, যা দেখে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল সায়ন চৌধুরী। পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুনরায় আবার শুধালো, এক্ষুনি ভেতরে যাও রাত্রি। জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়ি তুলবে। আজ থেকে তোমার বাইরে বের হওয়াই নিষেধ। মেয়েটা প্রত্যু উত্তর করলো না কোনো, নত মাথায় ঠাঁই দাঁড়িয়ে রইল। তার কান্না দলা পাকিয়ে আসছে, তবু মুখ চেপে কান্না আটকাতে চাইছে। লোকটার উপর রাগ হচ্ছে, অভিমান গাঢ় হলো। সে তো বললো খেয়াল করেনি, তবু মানুষটা কি সব বিশ্রী বাক্য তাকে শোনালো। ছি, রাত্রি পিয়া শুনবে না এই লোকটার কোনো কথা, একদম কথাও বলবে না। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো রাত্রি পিয়া, যা দেখে তৎক্ষণাৎ সায়ন চৌধুরী তার হাত ধরে নিজেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় পিছন থেকে তার শ্বশুর মশাই ডাকলো, আব্বা মা দাঁড়ান, আমি আসছি। পিছনে ঘুরে তাকালো দুজনে। বাবাকে দেখে দ্রুত চোখ মুছলো রাত্রি। সায়ন চৌধুরী নিজের শ্বশুরকে দেখে সালাম দিল। তৎক্ষণাৎ বইয়ের হাত ছেড়ে দিয়ে টান টান সোজা হয়ে পাশে দাঁড়ালো। রাত্রি দ্রুত ছুটে গেল বাবার নিকট, গাঢ় কণ্ঠে ডাকলো, বাবা। আনোয়ার সাহেব আলতো হাসলো। মেয়ের মাথায় স্নেহিত হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে আম্মা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা। আনোয়ার সাহেব মেয়ের দিকে মায়াময় চোখে তাকালো। একমাত্র মেয়ে তার, কতদিন পর দেখা হলো মেয়েটার সাথে। হঠাৎ খেয়াল হলো তার মেয়েটার চোখ চিকচিক করছে। ব্যস্ত হয়ে পড়লো বাবা, বলল, কি হয়েছে আম্মা, তোর চোখে জল, কেঁদেছিস? রাত্রিপ্রিয় কিছু বলার আগেই পাশ থেকে সায়ন চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, বুঝলেন শ্বশুর মশাই, আপনার মেয়েটা বড় বেখেয়ালি, তার আজকাল কোনো কিছুতেই খেয়াল থাকে না। লোকটার ঠান্ডা মস্তিষ্কে খোঁচা মারা কথাখানা আনোয়ার সাহেব না বুঝলেও রাত্রিপ্রিয়া ঠিকই বুঝেছে। তবু কিছু বলল না সে, নীরব রইল। আনোয়ার সাহেব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বুঝলাম না, কি হয়েছে আব্বা, বলো তো, আমার মেয়েটা কি হয়েছে, কাছে কেন? রাত্রিপ্রিয়া? আরে রিল্যাক্স শ্বশুর মশাই, আপনার মেয়ে একদম ঠিকঠাক আছে। ওই তো এখানে এসেছিল, কোথা থেকে উড়ে উড়ে চোখে একটা পোকা পড়ে গেল। ডাহা মিথ্যা কথাখানা বলে শ্বশুরের অগোচরে বইয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল সায়ন চৌধুরী। চোখ গরম করে তাকালো রাত্রিপ্রিয়া। এরই মধ্যে আনোয়ার সাহেব মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, দেখি আম্মা, কোথায় পোকা? ইস, কিভাবে যে চলাফেরা করো তুমি, একদম নিজের খেয়াল রাখো না, মুখটাও শুকিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তাই না? সায়ন চৌধুরী আশ্বাস দিয়ে বলল, পোকা আমি উঠিয়ে ফেলেছি তো, আর জীবনেও এই পোকা এসে পড়বে না, সেই শিক্ষা তাকে দেয়া হয়েছে। আনোয়ার সাহেব তবু মেয়ের চোখ ভালো করে পর্যবেক্ষণ করলো। সব ঠিকঠাক দেখে স্বস্তি পেল। কিছু সময় মেয়ের চোখে ফু দিয়ে দিল। জানতে চাইলো যন্ত্রণা করছে। রাত্রিপ্রিয়া মাথা নাড়িয়ে না বলল। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো সানজিদা খানম। তারা দুটো মাত্র বোন ছিল। বড় বোনটা মারা গেল, এখন সে একা। বোন না থাকলেও কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক নড়বড়ে হয়নি। বড় দুলাভাইকে সে ভাইয়ের মতোই শ্রদ্ধা করে এসেছেন। আনোয়ার সাহেব ছোট বোনের মতন স্নেহ করে তাকে। এরই মধ্যে সানজিদা খানম অভিযোগ করলো, যেমনটা একজন বোন তার ভাইয়ের নিকট অভিযোগ করে। সানজিদা খানম গাল ফুলিয়ে বলল। আনোয়ার সাহেব মৃদু হেসে শালিকাকে বলল, এই আপনার আসার সময় হলো দুলা ভাই? জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম বোন, আরও আগে আসার সময় হয়ে ওঠেনি। জানোই তো আমি একেবারে একা। রাগ করো না সঞ্জু, এবার 2 দিন তোমাদের সবার সাথে থাকবো। সানজিদা খানম আর কথা বাড়ালো না। লোকটা বড়ই দায়িত্বশীল কাজ পাগল। সানজিদা খানম তাকে ভিতরে নিয়ে গেলেন, তার সাথে রাত্রিও গেল। মেয়েকে আর একা ছাড়লেন না বাবা। এই মেয়েটা তাদের বড় সাধনার ফল। বিয়ের 12 বছর তারা ছিলেন নিঃসন্তান। এরপর রবের ইচ্ছাতেই রাত্রিপ্রিয়ার জন্ম। এর জন্য কম কষ্ট করেনি তারা।
এরপর আর তাদের বাচ্চা কাচ্চা হয়নি। সঞ্জিতা খানম রাত্রিপ্রিয়ার ছোট খালা হলেও তার মেয়েরা ওর থেকে দুজনেই বড়। রাত্রিপ্রিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে বলে বাবা মায়ের একটু বেশি আদরের মেয়ে ছিলেন। এরই মধ্যে মা মারা গেল, মেয়েটারও বিয়ে হয়ে গেল। আনোয়ার সাহেব এখন বড়ই একা। লোকজন আত্মীয়রা দ্বিতীয় বিয়ে করতে বললে পুনরায় বিয়ে সংসার করতে নারাজ সে। বউকে ভীষণ ভালোবাসে কিনা, তার অনুপস্থিতিতে তার জায়গাটা আর কাউকে দেওয়া সম্ভব নয়। সব পুরুষ নিজের সুখ খোঁজে না, কিছু পুরুষ দুঃখকে আঁকলিয়ে প্রিয় নারীর স্মৃতি নিয়ে বাঁচে। সায়ন চৌধুরী তাদের সাথে আর ভিতরে গেল না। খানিকটা দূরে গিয়ে নিজের রাগ সামলাতে একটা সিগারেট ধরালো। দুটো টান দিতে সেখানে উপস্থিত হলো সাইমন। ভাইয়ের ঠোঁটে চাপানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে ঠোঁট বউয়ের চুমিতে ভেজে সে ঠোঁট আপনি সিগারেট চাপিয়ে পুড়াচ্ছেন শায়ার চৌধুরী। সি নেতা সাহেব, সি। আপনার থেকে এমনটা আশা করিনি আমি। আপনি আমার বোনের হক নষ্ট করছেন। সাইমনের দিকে অগ্নি চোখে তাকালো সায়ন চৌধুরী, যা দেখে সাইমন পুনরায় দাঁত কেলিয়ে বলল, অমন করে তাকিয়ে লাভ নেই গো নেতাজি। আপনি নেতা হয়েছেন তাই বলে কি আমি আপনাকে ভয় পাই ভাবছেন? হুম। সাইমন চৌধুরী আপনার মতো বড় নেতা পকেটে ঢুকিয়ে হাঁটে। আপনাকে হাজতে ভরা আমার বাঁ হাতের খেল মাত্র। ভুলে যাবেন না, আপনার ক্ষমতা পাওয়ার পেছনে আমার একটা ভোটের অবদান রয়েছে। অধৈর্য হয়ে তৎক্ষণাৎ দু হাতে সাইমনের গলা চেপে ধরল সায়ন চৌধুরী। এমনিতেই মেজাজ প্রচন্ড রকম খারাপ, তার মধ্যে ছেলেটা অহেতুক বকবকানি জাস্ট অসহ্য লাগছে। তন্মধ্যে যে দাঁত কিরমির করে শুধালো, কি সমস্যা তোর? আমাকে এভাবে বিরক্ত করছিস কেন? সাইমন চট করে বুঝে গেল সায়ন চৌধুরী কোনো কারণে রেগে আছে। রাগ ছাড়া সচরাচর এই আচরণ করেন না সে। সাইমন নিজেকে ছাড়াতে ছাড়াতে সিরিয়াস ভঙ্গিতে বলল, কি হয়েছে ব্রো, এত রেগে আছিস কেন? কিছু হয়নি। তুই এখানে কেন? আমার কাছে কি চাই তোর? তোর কাছে তো একটাই চাওয়া, ভালোই ভালোই তোর বোনকে আমার হাতে তুলে দে। কতগুলো খুব করে বলতে গিয়েও বলতে পারল না সাইমন। গলা অব্দি এনে আবারও বাক্যগুলো খুব সূক্ষ্মভাবে ভিতরে রেখে দিল। এমনিতে সায়ন চৌধুরী রেগে আছে, তাকে আর রাগানো ঠিক হবে না। নিজেকে ধাতস্থ করে ছেলেটা বলল, আঙ্কেল তাকে ডাকছে, এখনই ওদের বিয়ে পড়ানো হবে, চল ওখানে যাই আমরা। সায়ন চৌধুরী প্রত্যুত্তর করল না কোনো। নিজের পরনের কালো রঙের ব্র্যান্ডের পাঞ্জাবিটা খানিকটা হাতা গুটিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো সে। পরিপাটি চুলগুলোতে আরো একবার হাত চালিয়ে নিজেকে আলগোছে আরো একটু ফিটফাট করে নিল। অতঃপর চঞ্চল পায়ের সামনের দিকে এগোলো। তার পিছনে পিছনে সাইমন হাঁটছে। সাইমন আশেপাশে বার কয়েক তাকিয়ে খুঁজে চলেছে তার পরিচিত একজনকে। এরই মধ্যে একদল যুবতী মেয়ের খিলখিল করা হাসির স্বর শোনা গেল। তাদের মধ্যে কাঙ্ক্ষিত নারীটির মাতাল করা হাসি প্রেমিক পুরুষটির কানে যেন বারবার রিংটোনের শব্দের ন্যায় বেজে চলেছে। সাইমন দাঁড়িয়ে গেল। তৃষ্ণাত্ম চোখে এক পলক পায়েলকে দেখার লোভ জাগল। চলচলতি কারণ হিসাবে মিছে মিছে নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরল। এমন ভাব করলো যেন সে ফোনে কথা বলছে। তন্মধ্যে সায়নকে একবার ডেকে বলল, সায়ান, ইমার্জেন্সি কল এসেছে আমার, তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। এক পলক পিছনে তাকিয়ে কথাখানা বলে নিজের গন্তব্যে চলে গেল সায়ন চৌধুরী। সাইমন চারপাশে একবার চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত নারীটির দিকে খানিকটা এগিয়ে গেল। বিয়ের বাড়ির এক কর্নারে দাঁড়িয়ে আছে পায়েল, পরশ, সেতু, তানা, আরো কিছু মেয়ে। মেয়েগুলো নিজেদের মতন কথা বলছে আর হাসছে। এরই মধ্যে শুধু পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে পরশ। তার মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই, শুধুমাত্র নিজেকে স্বাভাবিক দেখাতে এদের সাথে থাকছে আর হাঁটছে। প্রয়োজনীয় টুকটাক কথা বলছে। সাইমন সেদিকে গেল না। এতগুলো মেয়েদের মাঝে যেতে তার অস্বস্তি লাগছে। খানিকটা দূরে দাঁড়িয়ে কল করলো পায়েলকে। ফোন হাতেই, অথচ মেয়েটা সেসব দেখছে না। হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে। ইডিয়েট একটা। এরই মধ্যে তাকে লক্ষ্য করলো পরশ। সাইমন ভাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হাতের ইশারায় সে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন সাইমন ভাই? কিছু দরকার? সাইমন দ্রুত পরশের নাম্বারে একটা টেক্সট করলো। তোর আপুকে এদিকে পাঠিয়ে দে তো, ছোট্ট সোনা।
বল আমি ডাকছি, ইমার্জেন্সি, তবে সাথে যেন কেউ না আসে, একটু ম্যানেজ করে দে বোন। পরশ টেক্সটটা পড়ে অল্প একটু মুচকি হাসলো। তৎক্ষণাৎ বোনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপু তোকে ডাকছে সাইমন ভাই, দরকারি কিছু বলবে বোধ হয়। তুই যা শুনে আয়, আমরা এখানে আসি। পায়েল আশেপাশে একবার চেয়ে লক্ষ্য করলো সাইমন ভাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাই নিজেও নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল। হয়তো দরকারি কিছু বলবে। সাইমন হাসলো। আজ মেরুন রঙের শাড়ি পরেছে পায়েল। শ্যামবর্ণের গায়ের রং মাঝারি গরনের মেয়েটাকে হালকা সাজে ভীষণ স্নিগ্ধ লাগছে। সাইমনের চক্ষু জোড়া জুড়িয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে পক্ষ। মনে চাচ্ছে মেয়েটাকে একবার বুকের মাঝে আঁকলে নিতে, একবার গাল ছুঁয়ে বলতে ইচ্ছা হয়, ভালোবাসি শ্যামময়ী। সুদর্শন যুবকটি কত শত ভাবনার মাঝে তার মুখোমুখি দাঁড়ালো পায়েল। সাধারণত নম্র কণ্ঠে শুধালো, সাইমন ভাই, বলুন এখানে কিসের জন্য ডাকলেন? সাইমন হেয়ালি করে বলল, কেন, তোকে ডাকা বারণ বুঝি? এমন করে বলছিস, মনে হচ্ছে তোকে ডেকে আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। আশ্চর্য, তা কখন বললাম? তাহলে তোর এত তাড়া কিসের? ডেকেছি যখন কিছু তো বলবোই। অসহ্য তো সে আবার কখন তারা দেখালো। শুধু জিজ্ঞাসা করলো কেন ডেকেছেন। লোকটার বাড়াবাড়ি রকমের বিরক্তিকর কথা শুনে বিরক্ত হলো পায়েল। নাক মুখ কুচকে বলল, আচ্ছা বলুন এবার। বলছি, তবে এখানে না, চল একটু সামনে যাই। হবে। পায়েল আর কথা বাড়ালো না। পাশাপাশি হেঁটে খানিকটা খোলা জায়গায় দাঁড়ালো দুজন। এখানে লোকজন খুব একটা নেই। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে পায়েল বলল, কি হলো সাইমন ভাই, চুপ করে আছেন কেন? এবার তো বলুন। সাইমন আলতো হাসলো, পূর্ণ দৃষ্টি স্থির করলো মেয়েটার মুখ পানে। লোকটার এহেন চাউনিতে পায়েলের ভীষণ অস্বস্তি হচ্ছে। সে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আরো মিনিট খানিক সময় নিয়ে সাইমন মৃদু কণ্ঠে বলে উঠল, শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগছে পায়রা। চট করে মাথা তুলে তাকালো পায়েল। মানে সিরিয়াসলি? তাকে এত ঘটা করে এত দূর ডেকে এনে অহেতুক কথা বলছে সাইমন ভাই। চরম বিরক্ত হলো পায়েল। খানিকটা বিস্মিত কণ্ঠে বলল, এটা আপনার জরুরি কথা হলো সাইমন ভাই? এইটুকু বলতে আপনি আমাকে এত দূর নিয়ে আসলেন? হ্যাঁ। সাইমনের গা জ্বালানো জবাব শুনে চোখ গরম করে তাকালো পায়েল। স্বভাবত সে ভদ্র মেয়ে বলেই লোকটাকে কিছু কড়া কথা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটা। পরক্ষণই রাগ নিয়ে গচগচ করতে করতে চলে যেতে উদ্যত হলো পায়েল। এরই মধ্যে সাইমন মৃদু হেসে বলল, এই পায়রা দাঁড়া, শোন আর একটা কথা। পায়েল শুনেও শুনল না, ফিরেও তাকালো না, পা চালালো সামনে। মুহূর্তে তার পিছন পিছনে ছুটে আসলো সাইমন। চট জলদি পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করলো। চলন্ত পায়ে পায়েলের খোপা করা চুলে জড়িয়ে দিল মালাটা। আসার সময় সবার অগোচরে ফুটপাতের দোকান থেকে কেনা মালাটা প্রিয় নারীটির নামে মনে করেই কিনেছিল সে। তাকে এভাবে দেয়া হবে সে ভাবনাই ছিল না তার, তবু কিনেছিল। নিজের কার্য শেষ করে সরে দাঁড়ালো সাইমন। জমে গেল পায়ে, তার চঞ্চল পা থেমে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে বেগ পেতে কয়েক মিনিট সময় লাগলো মেয়েটার। পর মুহূর্তে মাথায় হাত দিয়ে ফুলের মালাটা অনুভব করলো সে, যা ছিল তার জন্য অকল্পনীয় কিছু। সাইমন ভাইয়ের আচার আচরণে বিস্মিত পায়েল। তৎক্ষণাৎ খানিকটা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, যা দেখে সাইমন বোকা বোকা হেসে বলল, আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি মালটা। তোর তো আবার বেনি ফুল পছন্দ, তাই ভাবলাম তোকেই দেই। ওখানে তোরা কয়েকজন ছিলি, একটা মালা নিয়ে কাড়াকাড়ি হতো, তাই এখানে ডেকে আনা। যা এবার। বিয়েবাড়ি এখন দারুণ নীরব নিস্তব্ধ। এতক্ষণে সেই কোলাহল আনন্দ হারিয়ে কোথায় যেন মিলিয়ে গেছে। কন্যাকে শ্বশুর বাড়িতে বিদায় দিয়ে বাবা মা দুজনেই অনেকটা ভেঙে পড়েছে। বেলা গড়িয়ে নিকাশ কালো অঁধারে মিলিয়ে গেছে প্রকৃতিতে। সেই সাথে রঙিন আলোকসজ্জা ও কৃত্রিম সাজসজ্জা খুলতে ব্যস্ত ডেকোরেটরের লোকজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজের তদারকি করছে সায়ন চৌধুরী ও সাইমন। বারবার বলছে,
সবকিছু ঠিকঠাকভাবে করো, কোনো কিছু যেন রয়ে না যায়। বিয়ে বাড়িতে ওরা দুজনেই সমানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে। তাদের পরিচালনায় সুস্থভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কোণে বিদায় হওয়ার সাথে সাথে বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা কমে গিয়েছে। নিকটতম আত্মীয়রাও যে যার বাড়িতে চলে গেল। শুধু রয়ে গেল চৌধুরী পরিবার ও দুরান্ত কিছু লোক। রাত্রিপ্রিয়া এসে বাসার নিরিবিলি ছাদের দাঁড়ালো। ভারী শাড়ি গহনা খুলে একটা ছাই রঙের নর্মাল 3 পিস পরেছে সে। মুখে প্রসাধনী নেই কোনো, চুলগুলো হাত খোপা করে রেখেছে। সাথে হালকা নীল রঙের একটি রঙিন বাতি জ্বলছে। মেয়েটার সেদিকে তাকিয়েই রইল খানিকক্ষণ। ফর্সা মুখখানে নীল আভা ছড়িয়ে পড়েছে, জলজল করছে মেয়েটার রূপ। এরই মধ্যে নিচ থেকে আওয়াজ আসলো, সন্ধ্যাবেলা একা একা ওখানে কি করছো রাত্রিপ্রিয়া? নিচে নামো দ্রুত। শায়ন চৌধুরীর কণ্ঠস্বর। নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে লোকটা। যা লক্ষ্য করে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো রাত্রি। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আমি যাব না। আপনার কি সমস্যা? আপনি আপনার কাজ করুন। আমি আসবো ছাদে, নাকি তুমি নামবে? কথাটা বেশ কাজ হয়েছে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ সুর করে নিচে নামলো। কেননা স্বামীর সাথে অভিমান করে মনে মনে পণ করেছে। লোকটা মুখোমুখি শেয়ার হবে না, কথাও বলবে না, কখনো কাছাকাছিও যাবে না। বদ লোক একটা, একদম তার কাছে যাবে না রাত্রিপ্রিয়া। হলো তাই। সেই থেকে আজ সারাটা দিন তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে এই মেয়েটি। যতবার কথা বলতে গিয়েছে ঠিক ততবারই তাকে এড়িয়ে গিয়েছে। সারাক্ষণ বাবার কাছাকাছি থেকেছে। শ্বশুরের কাছ থেকে তার বউকে তুলে আনা যায় না। বিয়ে বাড়ি থেকে মন্ত্রী শায়ন চৌধুরী বউয়ের মান অভিমান ভাঙানোর সেভাবে সুযোগ পায়নি। বউয়ের হন হুনিয়ে চলে যাওয়ার দিকে উদাস হয়ে তাকিয়ে রইল শায়ন চৌধুরী। কি একটা অবস্থা! বউয়ের সাথে কথা না বলে কি থাকা যায়? আশফাশ করছে নেতা সাহেবের পক্ষ। কতদিন কতক্ষণ লাগে বউয়ের এই রাগ ভাঙাতে কে জানে। তন্মধ্যেই তাকে ডাক দিল সায়মন। বলল, কি রে সায়ান, ওদিকে তাকিয়ে কি দেখছিস? এদিকে আয়, ও পাশের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখ তো। শায়ন চৌধুরী বিরক্তকর মুখে সায়মনের দেওয়া কাজে চলে গেল। ওদের জন্য একটু বউকে একটু মন ভরে দেখা যাবে না। আশ্চর্য! সারাদিন খাটাখাটি করে রাত 9টায় বাসার ভিতরে গেল শায়ন চৌধুরী। এসেই ফ্রেশ হয়ে নিল আলগোছে। তার এখন তীব্র তৃষ্ণা পেয়েছে। এই মুহূর্তে বউকে প্রয়োজন তার, কিন্তু তাকে চোখে পড়ছে না। রুমেও নেই। শায়ন চৌধুরী রুম থেকে বের হয়ে বউয়ের সন্ধান করলো। সে আছে তার ননদের সাথে সেতুর রুমে। সেখানেও অনেক মানুষ, মা, চাচিরা, বোনেরা রয়েছে। সবাই মিলে কথা বলছে। তাদের সামনে গিয়ে বউকে নিজের রুমে ডাকাটা শোভনীয় আচরণ নয়। আশাহত মনটা নিয়ে পুনরায় নিজের নির্দিষ্ট কক্ষে চলে গেল শায়ন চৌধুরী। চট জলদি কল করলো রাত্রিকে। ফোন রিসিভ হলো না, কেটে দিয়েছে মেয়েটা। পর মুহূর্তে কল না করে তাকে মেসেজ করলো, বউ, একটুখানে দেখা করো আমার সাথে। রুম থেকে একবার ঘুরে যাও। আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে গো। তোমার গোলাপি ঠোঁটের স্পর্শ চাইছে আমার নির্লজ্জ ঠোঁট। সারাদিনে বউয়ের চৌ না পাওয়ায় তৃষ্ণায় শুকিয়ে খাক হয়ে আছে উষ্ঠদয়। আসো না প্লিজ। মেসেজখানা পড়ে লজ্জায় গোলাপি হয়ে গেল রাত্রিপ্রিয়া। ছি ছি, মানুষটা কত নির্লজ্জ! মেসেজে কেউ এইসব লেখে? রাত্রিপ্রিয়া দ্রুত নিজের ফোন বন্ধ করে ফেলল। মিনিট 10 সময় অপেক্ষা করে যখন বইয়ের রেসপন্স পেল না, বাধ্য হয়ে সেখানে উপস্থিত হলো শায়ন চৌধুরী। এসে চারপাশ একবার তাকিয়ে রাত্রিকে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে একটা কফি করে দে তো রাত্রি। যা শুনে তৎক্ষণাৎ তানিয়া চৌধুরী বলল, রাত্রি, তুমি বসো, উঠতে হবে না তোমার। স্যার, তুই তো রুমে যা, আমি তোকে কফি বানিয়ে দিচ্ছি। সময় মতো কফি তোর রুমে পৌঁছে যাবে। বলতে বলতে উনি উঠে দাঁড়ালো। ছেলের জন্য কফি বানাতেও চলে গেলেন। মায়ের কথাই যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল শায়ন চৌধুরীর মাথায়। মাকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করলো, আমার কফি প্রয়োজন নেই মা, আমার বউ প্রয়োজন। কফি তো একটা বাহানা মাত্র। কিন্তু চক্ষু লজ্জায় সেসব বলা গেল না। মাকে কি আর এইসব বলা যায়? শায়ন চৌধুরী একবার অসহায় হয়ে তাকালো স্ত্রীর মুখ পানে। মেয়েটা যা দেখে ঠোঁট টিপে হাসছে। তন্মধ্যেই তানহা বলল, পাংশুটা মুখে পুনরায় নিজের রুমে চলে গেল শায়ন চৌধুরী। বিয়ে বাড়িতে সারাটা দিন কোনে পক্ষে সকলেই কম বেশি পরিশ্রম করেছে। বড়সড় একটা বিয়ে সামলানো তো আর চারটেখানিক কথা নয়।
সবার মধ্য দিয়েই অনেকটা দখল গিয়েছে। তাছাড়া গত রাতে কারোরই ভালো করে ঘুম হয়নি। বাড়ির ছোট বড় সবাই অনেকটা ক্লান্ত, তাই রাত 11টার মধ্যে সবাই যে যার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলল। কিন্তু সমস্যা হলো ঘুমানো নিয়ে। রাত্রি বিহার চুক্তি করেছে আজ রাতে সে সেতুর রুমে সবার সাথে ঘুমাবে। বড় বোনকে বিদায় দিয়ে সেতুর মনটা বড় খারাপ। দুটি মাত্র বোন তারা, বোনের সাথে গলায় গলায় ভাব ছিল তার। বোনকে বিদায় দিয়ে বাবা মায়ের পাশাপাশি তারও নাজেহাল অবস্থা, কিন্তু তাকে মন খারাপ করে থাকতে দিচ্ছে না কাজিনগুলো। শয়তানগুলো এমন এমন কথা বলছে মানুষ হাসতে বাধ্য। তাছাড়া তাহনা, পায়েল, পরশ কেউই তাকে আজকে রাতে ছাড়তে চাইছে না। এতে রাত্রিও কোনো অমত নেই, বরং তার ভালোই হয়েছে। কিন্তু এতে ঘোর আপত্তি সায়ন চৌধুরী। খাবার শেষ করে সে বইয়ের আশেপাশে ঘুরঘুর করছে সেই কখন থেকে, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। খেয়ে দেশে আবারও ননদদের সাথে বসার ঘরের সোফায় আয়েশ করে বসেছে। মেয়েরা গল্প গুজব করছে, তাদের বিপরীত মুখে সোফায় বসেছে সায়ন চৌধুরী। দৃষ্টি তার প্রিয়তমা স্ত্রীর মুখ পানে সীমাবদ্ধ। সবার অগোচরে কানে হাত রেখে সরি বলছে বার কয়েক, চোখ দিয়ে বারবার ইশারা করেছে। রুমে চলো যান। রাত্রিপিয়া সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে এমন একটা ভাব করছে যেন সে কিছুই বুঝতে পারছে না। বিরক্ত লাগছে সায়ন চৌধুরীর। এসব মেইলে প্যাচাল তার কোনো কালেই পছন্দ নাই, তবু উঠতে ইচ্ছা করছে না আজ। মাঝে মধ্যে নিজের ফোন হাতে নিয়ে হুদায় ঘাটাঘাটি করছে, যাতে বোনেরা ভাবে তাদের ভাই ফোন ঘাটছে, তাদেরকে লক্ষ্য করছে না। তন্মধ্যে সেখানে উপস্থিত হলো রুকসানা চৌধুরী, ফর্সা রোগা ধরনের মাঝবয়সী মহিলা। সায়ন চৌধুরীকে এখন এখানে বসে থাকতে দেখে উনি বলল, কি রে সায়ান, তুই এখনো এখানে বসে আছিস কেন? চকিতে তাকালো সায়ন চৌধুরী, মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, এই তো একটু ফোন দেখছিলাম কাকিমণি, অফিসের কিছু ফাইল চেক করছি। ওসব রেখে দে এখন, সারাদিন অনেক ছোটাছুটি করেছিস। এখন রুমে যা, তোদের বিছানা গোছগাছ করে রেখে এসেছি আমি। রাত্রি তো আজ সেতুর রুমে থাকছে, তাহলে তুই আর সাইমন গেস্ট রুমে চলে যা। সায়ন চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালো, বইয়ের দিকে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো। রাত্রিপিয়ার সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো, যার অর্থ, নেতা সাহেব, আমি আপনাকে একদমই ভয় পাই না। ওসবে তো কোনো কাজ হবে না গো। এবার বোঝেন বউ কি জিনিস, তার সাথে বাজে আচরণ করার শাস্তি কেমন হয় এবার বোঝেন। সায়ন চৌধুরী দাঁতে দাঁত চেপে গটগট পায়ে জায়গা ত্যাগ করলো। সেদিকে তাকিয়ে বিজয়ী হাসি হাসলো রাত্রিপিয়া। এমন করে হাসলো যেন খুব বড়সড় কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে ফেলেছে সে। সায়ন চৌধুরী যেতেই বোনেরা সকলে উচ্চস্বরে হেসে উঠল। তানা বলল, ইস, কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। সে তো কুটিল হেসে বলল, ওর কথা শুনে বাকিরা একসাথে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে একজন আরেকজনের গায়ে পড়ছে। রাত্রিপিয়া মেয়েটা পড়ল বিব্রতকর পরিস্থিতি। ছোট মামনির সামনে তার বেশ লজ্জাই লাগছে। আমতামতা করে ওদের থামাবার চেষ্টা করছে। এই চুপ কর না তোরা, এত হাসাহাসি কি আছে? তার কথা অগ্রাহ্য করলো সকলে। রাত্রি লাজুকতা দেখতে তাদের মজাই লাগছে, এতে তাদের হাসি বাড়ল বই কি কমল না। এর মধ্যে মেয়েদের ধমকে উঠল রুকসানা চৌধুরী, বলল, ছি ছি, বড় ভাইকে নিয়ে এগুলো কোন ধরনের বেয়াদবি? মুখ বন্ধ কর, নয়তো চাপকে সব কয়টা দাঁত ফেলে দেব। বেয়াদব গোলা, যা এখান থেকে, রুমে যা সব কয়টা। সবার হাসি থেমে গেল। তানা মুখ গোমড়া করে বলল, আম্মু, তুমি আমাদের মাঝে আসছো কেন? যাও তো এখান থেকে। তোরা নিজেদের রুমে গিয়ে যত পারিস হাহা হিহি কর। বড়রা শুয়ে পড়েছে সকলে, ওনাদের অসুবিধা হচ্ছে। এখান থেকে সকলে দ্রুত বিদায় হ। যাওয়ার সময় এখানকার আলো নিভিয়ে যাস। আমিও যাচ্ছি রুমে, তোর বাবার জন্য পানি নিতে এসেছিলাম। বলতে বলতে উনিও চলে গেল নিজের রুমে। মেয়েরা আর এখানে বসলো না, একে একে সবাই চলে গেল তাদের বেডরুমে। সায়ন চৌধুরী ও সাইমন চৌধুরী দুই ভাই একসঙ্গে শুয়েছে আজ। সাইমন শুয়ে শুয়ে ফোন টিপছে, তার পাশে শুয়ে বারবার আশপাশ করছে, বাজে ভাবে নড়াচড়া করছে সায়ন। যা দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে সাইমন বলল, তোর কি ডেলিভারি পেন উঠেছে ভাই? খুব ব্যথা?
ডক্টর নার্স খবর দিব? অ্যাম্বুলেন্স ডাকবো? হসপিটালে যাবি? তা না হলে চুপচাপ আল্লাহর ওয়াস্তে একটু শুয়ে থাক। তোর মোর্চামুর্চিতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল। ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, একদম মেরে বডি ফেলে দেব শালা। আর একটাও বাজে কথা বলবি না। আমি তোর ভাই হই, ভাবি না ওসব আমার কেন হবে। তোর ননস্টপ বকবকানি বন্ধ কর ভাই। একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই। আমার চোখে প্রচুর ঘুম, ক্লান্ত লাগছে শরীর ভীষণ। তো ঘুমা, তোকে ধরে রাখছে কে? বিরক্তিতে কপাল কুঁচকে বলল সাইমন। সায়ন চৌধুরী পর মুহূর্তে অসহায় মুখভঙ্গিমায় বলল, সমস্যা তো একটাই, বউ ছাড়া আমার ঘুম আসে না। তো যা বউয়ের কাছে, তাও আমাকে একটু শান্তি দে। তোর বোন রেগে আছে, কথা বলছে না, ধারে কাছেও আসছে না। এই মুহূর্তে একটু তার সাথে দেখা করার খুব প্রয়োজন, ব্যবস্থা করে দে না ভাই। কেমন সরল আবদার, বউকে কাছে পাওয়ার আকুলতা। সাইমনের বড় মায়া হলো, তবু সে গম্ভীর কণ্ঠে শুধালো, এতে আমার লাভ কি? দ্রুত চাচা ডাক শুনতে পাবি, এটাই তোর লাভ। উদাস কণ্ঠে বলল সায়ন চৌধুরী। যা শুনে সাইমন হেসে ফেলল, বলল, ছাদে যা, পাঠিয়ে দিচ্ছি রাত্রিকে। ধরপড়ে উঠে বিছানা ছাড়ল সায়ন চৌধুরী। ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, আর এক মুহূর্ত রুমে দাঁড়িয়ে দেরি করল না সে। হাসি হাসি মুখে রুম ছাড়ল। সাইমন তৎক্ষণাৎ কল করল রাত্রিকে। রাত্রির সাথে সাথেই রিসিভ করল। সাইমন গম্ভীর মুখে বলল, আমায় এক কাপ কফি করে দে বোন, বড় মাথাটা ধরেছে আজ। আমি ছাদে এখন, কষ্ট করে একটু ওখানে দিয়ে যাস। কথা বলেই চট করে কল কেটে দিল সাইমন। প্রত্যুত্তর করার সময় দেয়নি রাত্রিকে। রাতে অবাক হলো না, কেননা তার সাইমন ভাইয়ের কাজ নতুন করে না। ডিউটি করে রাত বিরতে বাসায় আসলে তার কাছে কফির আবদার করে, কেননা রাত্রি খুব ভালো কফি বানাতে পারে। সাইমন ভাই খেয়ে তৃপ্তি পায়। তৎক্ষণের রাত্রি সাবধানী পায়ে উঠে দাঁড়ালো। বাকিরা সবাই ঘুমিয়ে গেছে বোধহয়, তাই আর ওদের জাগালো না। কিন্তু হলো কি, পায়েল জেগেই ছিল। রাত্রিকে রুম থেকে বের হতে দেখে মৃদু কণ্ঠে পড়ল, এই কই যাচ্ছিস তুই? রাত্রি পিছন ঘুরে আলতো হেসে বলল, আর বলো না, সাইমন ভাই ফোন করে কফি চাইলো একমত। আমি রান্না করে যাচ্ছি আপু। আমি আসবো। অচেনা জায়গায় তুই একা একা ভয় পাবি না তো আবার? তোমার এখন কষ্ট করে উঠতে হবে না, তুমি ঘুমাও আপু, আমার একদমই ভয় করছে না। পায়েল আর কিচ্ছুটি বলল না, আর এক মুহূর্ত সময় ব্যয় না করে রাত্রিপিয়া চলে গেল রান্নাঘরে। পায়েল সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ তার অবাধ্য মনে একটুখানি ইচ্ছে জাগলো। তার খুব করে বলতে ইচ্ছে করল, সাইমন ভাইয়ের কফিটা আমি নিয়ে যাই। রাত্রি তুই যাস নে, তুই ঘুমিয়ে পড়। নিজের মনের ভাবনায় নিজেই খানিকটা লজ্জা পেল পায়েল। ছি, কি কথা! রাত্রি শুনলে কি ভাববে? ভাগ্যিস মনের কথার মানুষ শুনতে পায় না, নয়তো এখনই লজ্জায় পড়ে যেত পায়েল। পর মুহূর্তে নিজের মনকে কঠিনভাবে শাসিয়ে চোখ বন্ধ করলো মেয়েটা। চোখের পাতায় ভেসে উঠল সাইমন ভাইয়ের হাসি মুখা মুখ। আনমনে হাসলো পায়েল। নিশি রজনীতে সেই হাসি দৃষ্টিগোচর হলো না কারো। মাথায় আধ হাত ঘোমটা টেনে ধোয়া ওটা কফির মগ হাতে নিয়ে গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল রাত্রিপ্রিয়া। সিঁড়ির ধাপ পেরিয়ে ছাদের দরজার কাছাকাছি যেতেই নাকে ভেসে আসলো পরিচিত করা পারফিউমের সেই ঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ তার খুব পরিচিত। মুহূর্তেই ব্যাপারটা খটকা লাগলো তার। সাইমন ভাই তার সাথে চিট করছে না তো আবার? ব্যাপারটা ক্লিয়ার হতে পা টিপে টিপে ছাদের দরজার দিকে উকি দিল রাত্রি। ছাদে হালকা রঙিন আলোয় সবকিছু স্পষ্ট। বড়সড় ছাদটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও কেউ নেই। তবু মেয়েটার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে তার নেতা সাহেব রয়েছে। বাঁকা হাসলো রাত্রিপিয়া। লুকিয়ে লুকিয়ে তাকে ধরতে চাই লোকটা। ধরা তো আজ দিবেই না রাত্রি, তাই দ্রুত ওখান থেকে সরে গেল। উল্টো দিকে ঘুরে নিচে যাওয়ার জন্য পা চালালো। সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে যেতেই নিজের হাতের টান অনুভব করলো রাত্রিপিয়া। শক্ত এক পুরুষালী হাত তাকে ছুঁয়ে দিল অবলীলায়। থেমে গেল মেয়েটার বাড়ন্ত পা জোড়া। এই ছোঁয়া তার ভীষণ পরিচিত, তাই টু শব্দটি করল না মেয়েটা। তন্মধ্যে পুরুষটি তার কাছাকাছি চলে আসলো।
এক হাতে কায়দা করে কফির মগটা শক্ত করে ধরল, অন্য হাতে মেয়েটার কোমর জড়িয়ে নিজের আরো কাছে নিয়ে আসলো। অতঃপর ফিসফিস করে পুরুষটি শুধালো, এইবার পালাবে কোথায় তুমি সুন্দরী? সায়ান চৌধুরীর হাত থেকে পালানো কি এতটাই সহজ? তুমি মেয়ে যতবার পালানোর চেষ্টা করবে আমি ঠিক ততবার তোমায় আমার কাছাকাছি নিয়ে আসব। আমার হাত থেকে ইহজনমে তোমার নিস্তার নাই মেয়ে। অযথা পালানোর ওই বৃথা চেষ্টা করো না, তার থেকে বরং তুমি আমার সঙ্গ দাও, দুজন মিলে আজকের রাতটা এনজয় করি। রাত্রিপ্রিয়া ফুঁসে উঠল। তৎক্ষণাৎ চাপা ক্রোধ নিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আপনি একদম চোখে যাওয়া ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার ধারের কাছেও কখনো ঘেসবেন না আপনি। আপনি ভীষণ খারাপ লোক। তখন আমায় কি কি বলছেন সব মনে আছে আমার, সব। সায়ান চৌধুরী হাতের বাঁধন আরো শক্ত করলো, মাথা ঝুঁকে মুখ টুপালো রাত্রিপ্রিয়ার ঘাড়ে। মেয়েটার আধ হাত ঘোমটাটা সরে গেল, উদাম হয়ে আসলো পিঠ। প্রেয়সীর খোলা পিঠে একবার ঠোঁট ছুঁয়ে আধুরে কণ্ঠে সায়ান চৌধুরী শুধালো, তোমাকে কখনো ছাড়বো বলেই হাত ধরেনি মনোহরণী। কবুল পরে একবারই হাত ধরেছি যখন, মরার আগ অবধি ছাড়ছি না। আজীবন ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমায় বক্ষ পিঞ্জিরায়। বুঝলে মনোহরণী, তোমার সঙ্গে এখন আমার অনেক বোঝাপড়া বাকি। তোমার হাতে হাত রেখে পায়ের সাথে পা মিলিয়ে গোটা দুনিয়াটা দেখা বাকি। তোমার সাথে বৃদ্ধ হওয়া বাকি। এত এত অপূর্ণতা বুকে পুষে তোমায় কি করে ছাড়ি বলো তো? এই এই, আপনি একদম আমার সঙ্গে রং করবেন না। ছাড়ুন আপনি আমায়, নয়তো চেঁচাবো আমি, লোক জড়ো করবো। সায়ান চৌধুরী মৃদু হাসল। রাগিনী প্রিয়তমাকে নিজের দিকে জোর করে ঘুরিয়ে চোখে মুখে ঠোঁটে পরপর চুমু খেল। তারপর বাঁকা হেসে শুধালো, এই যে আমি তোমাকে চুমু খেলাম, এবার তুমি চেঁচিয়ে লোক জড়ো করে বলে দাও মন্ত্রী সায়ান চৌধুরী আমাকে নিশিরাতে একা পেয়ে চুমু খেয়েছে। একেবারে হট চুমু। এই বউ, তুমি চাইলে আমি তোমায় মাইক ভাড়া করে দেব, এতে তোমার বলতে সুবিধা হবে, দেশবাসী সবাই ভালো করে শুনতে পাবে। রাত্রিপ্রিয়ার কান গরম হয়ে গেল লজ্জায়। মেয়েটা নিজের কথায় নিজেই ফেসে গেল। ঠিকই তো, লোক চেঁচিয়ে কি বলতো সে? সায়ন চৌধুরী তাকে চুমু খেয়েছে, জড়িয়ে ধরছে, এগুলো ছিছি, কি লজ্জা, কি লজ্জাজনক কথা। তীব্র লজ্জায় নুয়ে পড়ল মেয়েটা। মেয়েটাকে আরো একটু লজ্জা দিতে নেতা সাহেব ভাবুক ভঙ্গিতে পুনরায় বলল, আচ্ছা যান, এক কাজ করো, তুমি ক্যানভাস করে পাড়ায় পাড়ায় রটিয়ে দাও, গোটা দুনিয়াটাকে জানিয়ে দাও এই সায়ান চৌধুরী একজন চরিত্রহীন পুরুষ। মেয়েরা এর থেকে সবাই সাবধান, এতে আমারই বিশেষ সুবিধা হবে। পরনারীর কুদৃষ্টি থেকে নিজের জাহান মাত ইজ্জত হেফাজতে রইল। রাত্রিপ্রিয়া নিজের কানে হাত দিয়ে চেপে বলল, আপনি একটু চুপ করুন প্লিজ, চুপ করুন আপনি। আচ্ছা চুপ করব, একবার শব্দ করে খানিকক্ষণ জড়িয়ে দাও আমায়। সারাদিন খুব জ্বালিয়েছ, এবার আমায় শান্ত করো প্লিজ। একবার বুকে কান পেতে শোনাবো, আমার এই তৃষ্ণার্ত বুক তোমার গভীর আলিঙ্গন চায়। বয়কট 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 করলাম আমি আপনার আলিঙ্গনকে। আপনি খুব বিশ্রীভাবে আমায় উপস্থাপন করেছেন। জানেন আমি ভীষণ কষ্ট পেয়েছি। আপনি তো জানেন আমি অমন মেয়ে নই। তখন বেখেয়ালিতে ব্যাপারটা হয়ে গিয়েছে। আপনি ভালোভাবে বললেই পারতেন। সরি বউ। কিসের সরি? সরি বললেই কি সব ঠিকঠাক হয়ে যায়? আপনি যে বিনা কারণে আমায় এতগুলো বাজে কথা শোনালেন, এই কথা আমি ইহজন্মেও ভুলবো না। এই দাগটা আমার মনের কোথাও না কোথাও রয়ে যাবে। আরে আপনার হক নষ্ট হবে বলে আমি পরপুরুষের দিকে ভালো করে তাকাই না পর্যন্ত, সেখানে শরীর দেখানো তো বিলাসিতা মাত্র। এটা বোঝা উচিত ছিল আপনার। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল রাত্রিপ্রিয়া। অভিমানে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ তাকে পাজা কোলে উঠালো। আকস্মিক ঘটনায় হকচকিয়ে গেল মেয়েটা। নিজের শরীরে ভারসাম্য রাখতে তৎক্ষণাৎ এক হাতে সায়নের গলা জড়িয়ে ধরল, ডান হাতে কফির মগটি এক ফাঁকে সিঁড়ির উপর নামিয়ে রেখেছিল সায়ন, নয়তো এক্ষুনি গায়ে পড়তো তার। সায়ন চৌধুরী ওভাবেই ধীর পায়ে ছাদের দিকে এগেল। অভিমানী প্রেয়সীর মুখ পানে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো, সব কথা মনে রাখতে নেই বউ, একটু বেশি ভালোবাসি তো তোমায়, তাই তোমার দিকে কেউ বাজে ইঙ্গিতে তাকালে জাস্ট বুকে লাগে। তুমি কেন নিজের প্রতি এতটা উদাসীন হলে বউ? ওরা তোমায় খুব বাজেভাবে দেখছিল, লালসার দৃষ্টি বুলিয়েছে তোমার সারা গায়ে। পুরুষ হয়ে ওদের মন পড়ে নিতে আমার খুব একটা সময় লাগেনি।
তখন মাথাটাই গরম হয়ে গিয়েছিল, তাই খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলছি। সকালের ওই ব্যাপারটার জন্য আমি ভীষণ লজ্জিত। সরি জান, আমার একদমই এমনটা করা উচিত হয়নি। এই যে কানে ধরেছি, আর এমনটা হবে না। রাত্রিপ্রিয়ার কান্না থামলো। তার এতক্ষণের মান অভিমান মিলে গেল। এবার সে বোঝা গিয়েছে হঠাৎ নেতা সাহেবের এত রাগের কারণ। নিজের কাজের জন্য নিজেও লজ্জিত মেয়েটা। তবু ওনার কথা এত তাড়াতাড়ি গলে যাওয়া যাবে না। অভিমান রাগ চালিয়ে যেতেই হবে। রাত্রিপ্রিয়ার মুখ কুমড়া করে অন্যদিকে তাকিয়ে রইল। সায়ন চৌধুরী আলতো হাসলো। গুটি গুটি পায়ে হেঁটে ছাদের মাঝ বরাবর দাঁড়ালো। রাত্রিকে কোল থেকে নামিয়ে নিজের পাশে দাঁড় করালো। এরপর বউয়ের গাল ছুঁয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ, শোনো। এখনো রেগে আছো? হ্যাঁ। একটু শোনো, শান্ত হও, আমার কথাটা তো শোনো। কি? ভালোবাসি। জানা কথা। প্রেমে পড়েছি। কার? সায়ন চৌধুরী আলকোচে প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার। সে আর নতুন কি? এই প্রেম একদম নতুন। ও মা, একটা মানুষের প্রেমে নতুন করে কতবার পড়া যায়? তা জানি না, তবে আমার তো রোজ রোজ নতুন করে তোমার প্রেমে পড়তে ইচ্ছে হয়। রোজ রোজ তোমাকে জড়িয়ে ভালোবাসতে ইচ্ছে হয়। বেলি ফুলের তীব্র গন্ধ তোমার চুলে খুঁজতে, বেলি ফুলের তীব্র গন্ধ তোমার চুলে গুজতে ইচ্ছে হয়। কাঠগোলাপের অলস মায়া তোমার চোখে দেখতে ইচ্ছে হয়। আরো কত কিছু ইচ্ছে হয়। মিথ্যে। সত্যি বলছি, এটা কোনো রূপকথা নয়, মন ভুলানো গল্প নয়। আবারও বলছি, আমার এই অবুঝ হৃদয় শুধু তোমাতে অদৃশ্য হয়, তোমাতে আসক্ত হয়, তোমাতেই বিলুপ্ত হয়, তোমাতে নিঃস্ব হয়। তাই আমার রোজ রোজ তোমাকে চাই। এই জীবনের শেষে, অন্য জীবনের শুরুতেও যেন তোমাকে পাই। শতবার শত কোটি বছরের জন্য আমার তোমাকে চাই। রাত্রিপ্রিয়া সকল মান অভিমান দূরে সরিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরল তার নেতা সাহেবকে। এই মানুষটার সাথে কি রাগ করে থাকা যায়? একদমই যায় না। সায়ন চৌধুরী তার সঙ্গ দিল। মৃদু স্বরে পুনরায় জানতে চাইল, রাগ কমেছে বউ? কমেনি। তাহলে আর কি কি করলে তোমার রাগ কমবে শুনি? রাত্রিপ্রিয়া চট জলদি তাকে ছেড়ে দিল। হাত ধরে বলল, চলুন আমার সঙ্গে। সায়ন চৌধুরী বিনা বাক্যে প্রেয়সীর পায়ের সাথে পা মেলালো। রাত্রিপ্রিয়া তাকে নিয়ে গেল ছাদের অন্য প্রান্তে। এখানে সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। রাত্রিপ্রিয়ার হাসি মুখে দ্রুত সুইমিং পুলের উপর উঠে পানিতে পা ডুবিয়ে আয়েশ করে বসল। তারপর নেতা সাহেবকে গম্ভীর কণ্ঠে বলল, আমার পাশে এসে বসুন। এভাবে বসে সারা রাত জড়িয়ে ধরে থাকুন, তাহলে আমার রাগ কমবে। সায়ন চৌধুরী ফিক করে হেসে ফেলল। হাসলো রাত্রিপ্রিয়াও। অতঃপর নেতা সাহেব সুসুর করে বইয়ের পাশে বসে নিজেও পা ডোবালো পানিতে। রাত্রিপ্রিয়া মাথা রাখলো স্বামীর বিশ্বস্ত কাঁধে। তাকে আলগোছে জড়িয়ে ধরলো সায়ন চৌধুরী। এইভাবে কেটে গেল অনেকটা সময়। হঠাৎ করে রাত্রিপ্রিয়া বলল, ঘুমাও, আমি তোমায় পাহারা দিচ্ছি। আপনার কষ্ট হচ্ছে না? চলো রুমে যাই। পাশে সুখ থাকলে কষ্টটা কিভাবে ছুঁয়ে দেবে আমায়? তুমি আমার ব্যক্তিগত সুখ। তুমি পাশাপাশি থাকলে কষ্টরা আমায় ছুঁতে পারে না জান। এভাবে আমার বরং ভালোই লাগছে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। রাত্রিপ্রিয়ার কথা বাড়ালো না। তার সত্যিই ভীষণ ঘুম পাচ্ছে, যা দেখে সায়ন চৌধুরী ওখান থেকে উঠে দাঁড়ালো। রাত্রিকে নিয়ে এবার দোলনায় বসলো, যাতে মেয়েটা ঘুমাতে সুবিধা হয়। দোলনাটা বেশ বড় সড়ো। সায়ন চৌধুরী বসলো এক পাশে, অন্য পাশে তার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লে রাত্রিপ্রিয়া। আদরে হাতে তার মাথায় হাত বুলিয়ে দিল সায়ন চৌধুরী। মধ্যরাতে প্রাণীকুল সবাই গভীর ঘুমে নিদ্রায় আচ্ছন্ন। সুখের নিদ্রাকে সম্পূর্ণ উপেক্ষা করে খোলা আকাশের নিচে একে অপরকে জড়িয়ে দোলনায় মৃদু মৃদু দোল খাচ্ছে একজোড়া কাপল, যাদের এক ফালি আলো এসে আছড়ে পড়ছে তাদের গায়ে। সারা অঙ্গে জোছনা মেখে জোছনার স্নিগ্ধ আলোয় ঘুমন্ত প্রেয়সীর মুখ পানে তাকিয়ে আছে সায়ন চৌধুরী। কি সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতন মনোমুগ্ধকর দৃশ্য। দূর থেকে সেদিকে তাকাতেই চোখ জুড়িয়ে গেল পায়েলের। নিজের অজান্তেই অস্পষ্ট সুরে মেয়েটা বলে উঠল, মাশাআল্লাহ, তাদের দুজনকে দারুণ মানিয়েছে।
রাত্রির খোঁজে মেয়েটা এসেছিল এখানে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। রাত্রিপ্রিয়াকে এখনো রুমে না পেয়ে খানিকটা ভয়ই পেয়েছিল পায়েল। যদিও ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই, এ বাড়িতেও চারপাশে পুলিশ ও সিকিউরিটি গার্ড পাহারারত অবস্থায় রয়েছে। তাছাড়া ঢালস্বরূপ সায়ন চৌধুরী থাকতে তার প্রেয়সীকে নিয়ে অহেতুক ভয় পাওয়া অশোভনীয় বটে। তবু মেয়েটা কোথায়? এখন রুমেই তো থাকার কথা তার। বিপদ আপদ তো আর বলে কয়ে আসে না। মেয়েটার কোনো অসুবিধা হলো না তো? সেই সাজ রাতে সাইমন ভাইয়ের জন্য কফি করতে গেল রাত্রি। এখনো ফিরল না কেন? মেয়েটা কোথায়? একবার নিশ্চিন্ত হতে তাকে খোঁজ করলো পায়েল। চুপি চুপি উঠে কয়েকটি রুম ঘেটেও যখন মিলল না কাঙ্ক্ষিত মেয়েটার দর্শন, ঠিক তখনই ছাদে চলে আসলো পায়েল। ছাদের দরজাটা খোলাই রয়েছে। চিলেকোঠার দরজার কাছাকাছি আসতেই দোলনায় চোখ যায় তার। ভাই ও ভাবিকে একসাথে দেখে স্বস্তি পেল মেয়েটা। এই মানুষ দুটোকে যত দেখে তত মুগ্ধ হয় পায়েল। চমৎকার তাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক। একে অপরের প্রতি সীমাহীন ভালোবাসা, সম্মান, মায়া, যত্নের কমতি নেই। এদের স্নিগ্ধ ভালোবাসা দেখতেও ভালো লাগে। পায়েল মিনিট খানিক সময় নীরবে দাঁড়িয়ে রইল। কথা বলে এদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে মায়া হলো তার। পর মুহূর্তে কোনো সারা শব্দ না করে চুপি চুপি সেখান থেকে চলে যেতে উদ্যত হলো পায়েল। এরই মধ্যে সায়ন চৌধুরী মৃদু আওয়াজে শুধালো, কে কে ওখানে? পায়েল দাঁড়িয়ে গেল। এত সাবধানতা অবলম্বন করেও সায়ন চৌধুরীর শ্রবণ শক্তিকে উপেক্ষা করা গেল না। সে ঠিকই ধরে ফেলল কেউ এখানে রয়েছে, তাদেরকে দেখছে। চটজলদি উঠে দাঁড়ানোরও উপায়ন্তর নেই। ঘুমন্ত বইয়ের ঘুমটা ছুটে যাবে। মেয়েটা যেন ঘুমের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে দরজার দিকে একবার তাকালো সে। এরপর খুব হালকা স্বরে সায়ন চৌধুরী পুনরায় বলল, আমি জানি তুমি ওখানে দাঁড়িয়ে আছো। কে তুমি? কথা বলছো না কেন? ভাই আমি পায়েল। তুই এখানে এত রাতে একা একা ছাদে এসেছিস কেন? রাত্রির খোঁজে এসেছিলাম ভাই। রাত্রিপ্রিয়া তো আমাদের কাছেই ছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। এত রাতে বিছানায় ওকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাদের একসাথে এখানে পেলাম, তাই আর ডাকিনি। আচ্ছা, ভয় পাস না। তুই রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, আমরা এখানে আছি। রাত্রি আমার সাথেই থাকুক। আচ্ছা। পায়েল ছোট্ট করে জবাব দিল। অতঃপর চলে গেল নিজেদের রুমে। সায়ন চৌধুরী প্রেয়সীর স্নিগ্ধ মুখপানে তাকিয়ে অল্প স্বল্প হাসল। এই মুখটাই কত শত মায়া, তার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই নারীটির প্রতি তার কখনো বিরক্ত আসে না, ইহ জন্মে আসবেও না। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ ঘুমন্ত বইয়ের গালে হালকা করে আঙুল দিয়ে ছুঁয়ে দিল। মেয়েটার চোখে মুখের উপরে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে কায়দা করে গুজে দিল। অতঃপর পুনরায় কারো দৃষ্টিতে তাকালো প্রেয়সীর মুখ পানে। মিনিট খানিক সময়ের পর সেভাবে বলে উঠল, কেউ মুগ্ধ হয় আকাশের নীল রঙে, কেউ মুগ্ধ হয় পাহাড় দেখে, কেউ মুগ্ধ হয় সমুদ্রের গর্জনে। এসবের সবকিছুকে উপেক্ষা করে আমার মুগ্ধতা মিলল তোমার কাজল চোখের মায়াতে। নড়ে উঠল রাত্রিপ্রিয়া। তার ঘুম হালকা হয়ে আসছে। এরই মধ্যে পাশের ফ্ল্যাটের কুকুরটা তীব্র আওয়াজে ঘেউ ঘেউ করে উঠল। সেই যে ডাক শুরু করলো, থামাথামির নাম নেই। মেজাজ বিগড়ে গেল সায়ন চৌধুরী। শালার কুত্তা, ডাকারের সময় পেল না। সায়ন চৌধুরীর ইচ্ছা করছে ছাদ থেকে এক লাফ দিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে কুকুরটাকে ঠিক মতন কতক্ষণ বকাঝকা করে আসতে। অশিক্ষিত কুকুর, ম্যানার শিখে নাই কোনো। রাত ভোর ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে, মানুষের ঘুম নষ্ট করছে। সায়ন চৌধুরী ভাবনা চিন্তার মাঝেই ঘুমু ঘুমু চোখে উঠে বসলো রাত্রিপ্রিয়া। তার দিকে তাকিয়ে আলতো হাসলো সায়ন চৌধুরী। জানতে চাইল, ঘুম হলো বউ? হ্যাঁ, আপনি এতক্ষণ জেগেই ছিলেন নেতা সাহেব? যা শুনে রাত্রিপ্রিয়ার মন খারাপ হলো। নিজেকে বড় স্বার্থপর মনে হলো। নিজে আরামসে ঘুমিয়েছে আর লোকটা জেগে বসে কাটিয়েছে এতটা সময়। তৎক্ষণাৎ রাত্রির মুখ গোমড়া করে বলল, এতক্ষণ বসেছিলেন, আমায় ডাকলেন না কেন? তুমি ঘুমিয়েছিলে। তাতে কি হয়েছে? আপনি ডাকলেই পারতেন, রুমে যেতাম আমরা। শুধু শুধু আপনাকে এতক্ষণ কষ্ট করে বসে থাকতে হতো না। কষ্ট হয়নি তো, বরং সুখেই ছিলাম। আচ্ছা চলুন এবার রুমে যাই আমরা। বলতে বলতে দোলনা থেকে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী আর কথা বাড়ালো না। দুজন একসাথে নিচে নামলো। সাজ পরে আজ ঘুম ছুটে যায় নয়নের।
অজানা কারণেই বড় মন খারাপ হলো তার। বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা শূন্য, সব থেকেও কোথাও যেন কেউ নেই। কি অদ্ভুত অসুখ, নিদারুণ এক সূক্ষ্ম যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে বিছানা ছাড়ল নয়ন। বাসার সবাই এখনো ঘুমোচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করে তৎক্ষণাৎ ছাদে চলে এলো ছেলেটা। বেচারা ছাদে এসে বারংবার পায়চারি করছে, ঘন ঘন তাকাচ্ছে পাশের ছাদে, যেন সে কারো আসার অপেক্ষা করছে। মনটাও বড় আশপাশ করছে। কয়েকদিন ধরে পাশের ছাদে থেকে কাঙ্ক্ষিত মেয়েটাকে দেখছে না সে। এই মুহূর্তে তাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। তার এই অদ্ভুত অসুখের কারণ কি তবে ওই মেয়েটা? তার মন বলছে এক পলক মেয়েটাকে দেখলেই শান্ত হয়ে যাবে নয়নের যন্ত্রণা। কবে ফিরবে মেয়েটা? পর মুহূর্তে নয়ন পাশের ছাদের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে শুধালো, এরপরও নয়নের কিছু ভালো লাগছে না। কি করা যায়, কি করবে সে? শায়ন চৌধুরীর পরিবার তাকে বিয়েতে ইনভাইট করেছে, জরুরি কিছু কাজের জন্য যেতে পারেনি সে। গেলেই বোধহয় ভালো হতো, পরশের আশেপাশে থাকা যেত কদিন, কাজ তো পরেও করা যেত। এটা ভেবে আবার মন খারাপ হলো ছেলেটার। পর মুহূর্তে কিছু একটা ভাবলো সে। চট জ্বলতি ট্রাউজারের পকেট থেকে মোবাইল ফোন বের করলো নয়ন। তৎক্ষণাৎ কল লাগালো শায়ন চৌধুরীর নাম্বারে। সারা রাত বসে বইয়ের মান অভিমান ভাঙিয়ে শেষ রাতে এসে একটু ঘুমিয়েছে শায়ন চৌধুরী। এরই মধ্যে বালিশের পাশে থাকা মুঠো ফোনটা কর্কশ শব্দে বেজে চলেছে। কাছে ঘুমটা ছুটে গেল শায়ন চৌধুরী। বিরক্তি অন্তত নেই তার। এত ভোরে কে কল করলো? এমার্জেন্সি বোধ হয়, তাই দ্রুতই হাতে নিল ফোনটা। ফোনের স্ক্রিনে জলজল করছে হিটলার নামটা। বন্ধু নয়নের নাম্বারটা এইভাবেই সেভ করে রেখেছে সে। ভোর 5টা। এত ভোরে নয়নের কল? খানিকটা চিন্তিত হলো শায়ন চৌধুরী। এত কিছু না ভেবে দ্রুত ফোন রিসিভ করলো ছেলেটা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ দোস্ত বল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? কোনো সমস্যা? আরে রিল্যাক্স দোস্ত, আমি একদম ঠিক আছি। ঘুম আসছে না, তাই ভাবলাম একবার তোর খোঁজ খবর নেই। কি করছিস? খুব শান্ত স্বরে বলল নয়ন, যা শুনে অশান্ত হয়ে উঠল শায়ন চৌধুরী। মানে ভাই, সিরিয়াসলি? সাত সকালে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করছে কি করছিস? তৎক্ষণাৎ শায়ন চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, এই তো সদরঘাটে বসে জুতা বিক্রি করছি। একদম 100, একদম 100, যেটা ধরেন 100, ছোট বড় 100, দেখে লোন 100, বাচ্চা লোন 100, সাইজে বড় 100, নতুন নতুন 100, চমক নেন 100। আরে বাহ, দেশে একই দুর্ভিক্ষ লাগলো ভাই। মন্ত্রী শায়ন চৌধুরী পার্লামেন্ট রেখে এখন জুতা বিক্রি করছে। এই দিন দেখার জন্যই কি বেঁচে আছি আমরা? দুঃখী দুঃখী মুখ করে বলল নয়ন, যা শুনে শায়ন চৌধুরী বন্ধুকে কিছু রহস্যময়ী গালি দিল। এরপর মুখের ওপর ফোন কেটে দিয়ে ফোনটাই বন্ধ করে ফেলল। শেষ রাতে এসে সাইমনের পাশেই শুয়েছিল শায়ন চৌধুরী। এদের দুই বন্ধুর যন্ত্রণার সাইমনের ঘুমটা নষ্ট হলো। সে ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, কি সমস্যা তোর শায়ান? সমস্যা আমার না, নয়নের। বলতে বলতে অন্য পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো শায়ন চৌধুরী। এরই মধ্যে তাকেও কল করলো নয়ন। কিছু রহস্যময় কথা শোনানোর জন্যই সাইমন কলটা সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে নয়ন দুষ্ট এসে বলল, কিরে সাইমন, না কি করছিস? ঘুমাচ্ছিস নাকি? সাইমন অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে বলল, না ভাই, ঘুমাচ্ছি না তো। আমি বসে বসে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছি। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ মুহূর্তে দুর্বল? আর নয় চিন্তা, আর নয় ভয়। আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম কলিকাতা হার্বাল। ইহা এক ডোজই যথেষ্ট। আপনার লাগবে নাকি ভাই? একদম ফ্রিতে দিব। বয়স তো আর কম হয়নি, বিয়ে শাদী এবার সেরে ফেলুন। ওসব নিয়ে ভয় পাবেন না, আপনার জন্য রয়েছে কলিকাতা হার্বাল। যা শুনে নয়ন খুব খুব করে কেসে উঠল। বিনা বাক্যে তৎক্ষণাৎ কল কেটে দিয়ে বুকে হাত দিল। অতঃপর থপ করে বসে পড়ল মেঝেতে। এই ছেলেটাকে কেন যে কল দিতে গেল সে? এখন নিজেরই ইজ্জত বাঁচানোই মুশকিল হয়ে পড়ল। গত হলো 2 দিন। বিয়ে বৌভাত অনুষ্ঠান সম্পন্ন করে চৌধুরী পরিবার ফিরল নিজ কুঠিরে। তাদের সঙ্গে আনোয়ার সাহেবও ঢাকায় এসেছেন। মেয়ের বাড়িতে এক রাত থেকেছেন।
আরও 2 দিন থাকবে বলে নিয়ত করেছিলেন। সকালে সবার সঙ্গে একসাথে নাস্তা করে উনি বসার ঘরে কেবল বসেছেন, আজকের পত্রিকার পাতা উলটপালট করছিলেন। এমন সময় অফিস থেকে সেক্রেটারির ফোন কল। সেক্রেটারি জানালো, আসছি বলেই কল কাটলো। উনি কল পেয়ে যাওয়ার জন্য তৈরি লোকটা, কাজ পাগল লোকটা কিনা নিজের দায়িত্ব কখনো অবহেলা করে না। কেবলই সায়ন চৌধুরী ও রাত্রিপ্রিয়া একসঙ্গে দোতলা থেকে নেমেছে। সায়ন চৌধুরী ফর্মাল ড্রেস আপে এখনই নিজের অফিসে যাবে, অনেক কাজ জমা হয়েছে হাতে, তাকে এগিয়ে দিতে এসেছে রাত্রিপ্রিয়া। এর মধ্যে বসার ঘরে বাবাকে অফিসিয়াল ড্রেস আপে দেখা গেল। রাত্রিপ্রিয়া বাবার নিকটে গেল, পিছনে পিছনে সায়ন চৌধুরী। রাত্রির বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, কোথাও যাবে তুমি? অফিসে যেতে হবে আম্মা, জরুরি মিটিং। যা শুনে রাত্রিপ্রিয়ার মন খারাপ হলো। সে মুখ ফুলিয়ে বলল, আজই চলে যাবে বাবা? আজ না গেলে হয় না? আর একটা দিন থাকো না। খুব আর্জেন্ট, আবার আসবো আম্মা। যাবেই তাহলে? আচ্ছা বাবা, তুমি আরেকটু বসো, আমার কি আবার কবে না কবে দেখা হয় আমাদের। আনোয়ার সাহেব আলতো হাসলেন। মেয়ের এন মায়াবী আবদার কি ফেলা যায়? যায় না। বাবারা মেয়ের আবদার অগ্রাহ্য করতে পারে না। যদিও আনোয়ার সাহেবের হাতে একদমই সময় নেই, তবু উনি বিনা বাক্যে বসলেন সোফায়। মৃদু কণ্ঠে বললেন, পাগলে মেয়ে আমার, আয় কাছে আয়, বস আমার পাশে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ বাবার গা ঘেঁষে বসল। নিঃশ্বাস বন্ধ করে বাবার গায়ের অদৃশ্য এক বাবা বাবা মিষ্টি গন্ধ নাকে নিল। বাবার স্নেহময়ী হাত রাখলো মেয়ের মাথায়। বাবা মেয়ের ভালোবাসা মায়াবী এক বন্ধন প্রতিফলিত হলো সারা রুম জুড়ে। কি সুন্দর দৃশ্য! খানিকটা দূরে দাঁড়িয়ে সেসব চুপচাপ লক্ষ্য করছে সায়ন চৌধুরী। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব বলল, আব্বা, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো, বসো আমার কাছে। সায়ন চৌধুরী একবার আলকোচে হাত ঘড়িতে সময় লক্ষ্য করে বসলো। হাতে একটু সময় আছে তার, সেইটুকু সময় আজ না হয় শ্বশুরকে দেওয়া যায়। বাবা মেয়ের কথার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছে সায়ন চৌধুরী। এরই মধ্যে বাড়ির বড়রা একে একে উপস্থিত হলো এখানে। তারা একসাথে বসে প্রয়োজনীয় কথা বলছে। তাদের মাঝখানে রাত্রিপ্রিয়ার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, চা খাবে? চা করে দিই তোমায়, চা খেয়ে যাও এক কাপ। আচ্ছা দেও। পাশ থেকে সালাম চৌধুরী বলল, আমি তাহলে বাদ যাব কেন? আমি কি গ্যাঙ্গের জলে ভাইসাইছি? আমার জন্য এক কাপ নিয়ে আসিস মা। চা শুনে রাহান চৌধুরী ফরন কেটে বলল, আচ্ছা বাবা, আমি সবার জন্য চা নিয়ে আসছি, তোমরা বসো, আমি আসছি। ওনার কথায় উপস্থিত হাসলো সবাই। রাত্রিপ্রিয়া হেসে বলল, এরা টুকটাক কথা বলছে, সবার সমস্ত ব্যস্ততা ভুলে একসাথে আড্ডায় মেতেছে সকলে। এদের আড্ডার মাঝখানে চা নিয়ে ফিরে এলো রাত্রিপ্রিয়া। নিজে একে একে সবার হাতেও তুলে দিল চা। পরম তৃপ্তি সহকারে মেয়ের হাতে চা খেয়ে বাবা বলল, আজকের চাটা দারুণ হয়েছে, স্বাদ মুখে লেগে থাকার মতো। পাশ থেকে তৎক্ষণাৎ সায়ন চৌধুরী গর্ব করে বলল, শ্বশুর মশাই, দেখতে হবে না এটা কার বউ? সায়ন চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনীর হাতে করা চা, টেস্ট তো হবেই। এর কথায় পুনরায় হাসলো সবাই। পরমুহূর্তে আনোয়ার সাহেব সালাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ভাইজান, এখন উঠিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। তার আগে আপনারা কথা দিন, আমার বাসায় বেড়াতে যাবেন কবে? আমার ঘরে এখন আপনার বোন জীবিত নেই, তাই বলি কি আর ওইদিকে আসা যাবেন না? আপনার এখন আমার বাসায় আত্মীয়, সেই হিসেবে হলেও তো আসা যাওয়া করবেন। বলল তানিয়া চৌধুরী। আনোয়ার সাহেব এদের কথায় সম্মতি দিয়ে বলল, তাহলে এই কথাই রইল। পরমুহূর্তে উনি সায়ন চৌধুরীকে বলল, এই যে আব্বাজান, আমার মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে আমার বাড়ি থেকে ঘুরে এসো। তোমাদের অনেকজন থাকলেও তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি বুড়ো মানুষ, সারাক্ষণ তোমাদের অপেক্ষায় থাকি। এই বুঝি তোমরা আসলে। আমার শূন্যঘরের শূন্যতা কাটিয়ে হাসিতে ভরে উঠল, কিন্তু সব শেষ, কিছুটি হচ্ছে না। ভয় নেই আব্বা, তোমার শাশুড়ি নেই, তাই বলে শ্বশুর বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না। আমি যতদিন আছি
ততদিন তোমাদের ভালো রাখবো। বলতে বলতে বাবার চোখ জলে চিকচিক করে উঠল। সায়ন চৌধুরী বড়ই লজ্জা পেল। সত্যিই বিয়ের পর নানাবিধ ব্যস্ততায় সেভাবে যাওয়া হয়নি শ্বশুর বাড়িতে। তৎক্ষণাৎ উনি বিনয়ী ভঙ্গিতে শ্বশুরকে বলল, আচ্ছা সাবধানে যেও। আরে বাবা, ব্যাপারটা এমন নয়, নানাবিধ ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি। প্লিজ বাবা, আপনি কিছু মনে করবেন না। এরপর সময় পেলেই যাব, দেখে আসবো আপনাকে। আপনারও যখনই মনে পড়বে আমাদের, যখন তখন চলে আসবেন। আনোয়ার সাহেব আর জবাব দিল না, কথাও বাড়ালো না এই বিষয়ে। উনি উঠে দাঁড়ালো, তার সাথে সাথে গেটের কাছে আসলো সকলে। আনোয়ার সাহেব আর একবার একে একে সবার থেকে বিদায় নিয়ে ভিজা চোখে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে, নিজের চোখের জল আড়াল করতে। এরপর আর পিছনে তাকায়নি বাবা। তাকালেই দেখা যেত ছলো ছলো একজোড়া চোখ তার যাওয়ার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। দুপুর 12টা। হসপিটালের করিডোরে বিষণ্ণ মনে একা একা দাঁড়িয়ে আছে পরশ। নিজেকে বড় অসহায় লাগছে, এলোমেলো লাগছে, মাথাটা ফাঁকা ফাঁকা। দুর্বল হাতটা তার চেকআপের রিপোর্টে। এতদিন যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। তার প্রেগন্যান্সির রেজাল্ট পজিটিভ এসেছে। 3 মাসের একটি ভ্রূণ বেড়ে উঠছে তার গর্ভে। এটা তার আর ভালোবাসার উৎস। কিন্তু বিপরীত মানুষটা যে বদলে গেল। সমাজের কাছে সে অসহায়, অবিবাহিত এক কন্যা। অবিবাহিতা মেয়ের বাচ্চা বড়ই লজ্জাজনক ব্যাপার। কি করবে এখন পরশ? কি করে বাঁচাবে এই বাচ্চাটাকে? আদেও কি বাঁচবে এই প্রাণটা, নাকি তার জায়গা হবে কোনো এক ডাস্টবিনে? না আর ভাবা গেল না। মাথা চিনচিন করছে, বড্ড যন্ত্রণা হচ্ছে মাথায়। পর মুহূর্তে মাথায় হাত চেপে ধপাস করে মেঝেতে বসে পড়ল পরশ। তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র নোনা জল। মনের সাথে নীরব নিস্তব্ধতা এক যুদ্ধে পরাজয় হয়ে হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠল মেয়েটা। পরাজয় এক সৈনিকের ন্যায় বলল, ইয়া রব, ভালোবাসা এত তিক্ততা কেন, এত বিষাক্ত কেন? শুরুটা যেমন মধুর হয়, শেষটা কেন সেভাবে থাকে না? এভাবে সেভাবে কেন ভালোবাসা হেরে যায় প্রেমিকের কাছে? ভালোবাসার কাছে পরাজিত হওয়া একটা মেয়ের আত্মচিৎকারে কেঁপে উঠল যেন পুরো হসপিটাল। হসপিটালের করিডোরে আসা যাওয়া মানুষজন আর চোখে তাকিয়ে দেখছে বিপর্যস্ত এক কিশোরীকে। কেউ দাঁড়িয়ে আগ্রহ নিয়ে দেখছে, কেউ বা দেখেও চলে গেল নিজেদের কাছে। এটা হসপিটাল, এখানে দাঁড়িয়ে রোজ রোজ মানুষ কাঁদে হাসে। জ্ঞানীরা এই কান্না সেইভাবে কেউ গুরুত্ব দিল না। দিক বিদিক শূন্য হাঁটে মুড়ে কাঁদছে পরশ। সে হৃদয় নিগড়ানো কান্নার আওয়াজ পেয়ে কিছুক্ষণ পর ছুটে এলো 2জন নার্স। মন্ত্রী সায়ন চৌধুরী পরিবারের সদস্য হিসাবে কম বেশি বিভিন্ন জেলার মানুষ তাদেরকে চেনে থাকে। ইয়াং 2জন নার্স পরশকে দেখে একে অপরের মুখ চাওয়াচাই করলো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো। ওরা 2জন দ্রুত পায়ে এগিয়ে আসলো কাছাকাছি। রামিসা নামক মেয়েটা আগ্রহ নিয়ে পরশকে জিজ্ঞাসা করলো, আপনার কোনো সমস্যা? আমরা কিভাবে আপনার হেল্প করতে পারি বলুন ম্যাম। হকচকিয়ে যায় পরশ। এতক্ষণে যেন তার খেয়ালই ছিল না এটা হসপিটাল। এখানে অনেক লোক, তারা তাকে দেখছে। পরিচিত কেউ দেখতে পেলে বিরাট সমস্যা হবে। যদিও তাদের শহর ছেড়ে দূরে একটা হসপিটালে আছে পরশ। সকালে ক্লাসের নাম করে এখানে এসেছে মেয়েটা। আরো কয়েকবার আসতে চেয়েও আসতে পারেনি। একটা না একটা অসুবিধা হতোই। আজ কলেজে ফাঁকি দিয়ে এসেছে, দূর শহর, তবুও ভয় হয়। কত মানুষ চেনে তাদের, এসব কেউ ঘুণক্ষরেও জানতে পারলে বিরাট কেলেঙ্কারি ঘটে যাবে। ফ্যামিলি জানবে, সমাজ জানবে, তাদের যতটুকু মান সম্মান রয়েছে সবকিছু শেষ হয়ে যাবে। ভুল যখন সে করেছে মাসুল তো দিতেই হবে। তবে সে মাসুল নীরবে চুপি চুপি দেওয়াই শ্রেয়। নিজের সাথে যুক্ত পরামর্শ করে তৎক্ষণাৎ চোখ মুছে ফেলল পরশ। নিজেকে সামলে উঠে দাঁড়ালো সে। মলিন মুখে সামান্য হেসে বলল, কিছু হয়নি আমার। নার্স 2জন তবু জানার আগ্রহ দেখালো। নামি দামি সায়ন চৌধুরীর বোন বললেই হতো। সাধারণ কেউ হলে এইসব বিষয়ে পাত্তা দিত না তারা। পর মুহূর্তে মিমি নামের মেয়েটা কোমল কণ্ঠে বলল, তাহলে আপনি এভাবে কাঁদছেন কেন ম্যাম? আপনাকে দেখে কেমন অস্বাভাবিক লাগছে। পরশ একটা অজুহাত দাঁড় করালো, মিছিমিছি বলল, আমার বান্ধবী খুব অসুস্থ, ওর খুব বিপদ, খুব ক্লোজ ফ্রেন্ড তো, আমার খুব কান্না পাচ্ছে, আমি এখন যাই। নিজের কথা শেষ হতেই ওদের পাশ কাটিয়ে হসপিটাল ছাড়লো পরশ। নার্স 2জনকে প্রত্যুত্তর করার সুযোগ অবধি দিল না। আকাশে আজ ঝলমলে রোদ।
এই রোদের প্রখরতা বেশ, গা পুড়ে যাচ্ছে। মধ্য দুপুর সেই রোদকে উপেক্ষা করে এলোমেলো পায়ে হাঁটছে পরশ। দুনিয়ায় কোনো কিছু তার বোধগম্য হচ্ছে না আজ। বাবার ঘরের আদরের মেয়ে সে, সচরাচর এসি গাড়ি ছাড়া চলাফেরা করে না। আজ সঙ্গে করে গাড়ি আনেনি মেয়েটা। কাউকে কিচ্ছুটি না বলেই গোপনে এসেছে এখানে। অচেনা শহর, অচেনা রাস্তা, পরশ দুপুরে কড়া রোদে নির্দ্বিধায় হাঁটছে। চোখে জল টলমলে, হাতে মুঠোফোন। এক নাগারে কল করে যাচ্ছে মুশফিককে। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তার সন্তানের বাবা। কিন্তু প্রতিবার ব্যর্থ সে, কল ঢুকছে না, ব্লক করে রেখেছে বোধহয়। যে করেই হোক আজ সরাসরি লোকটার সাথে কথা বলতে হবে, জানাতে হবে তাদের অনাগত সন্তানের কথা। সন্তানের কথা শুনলে নিশ্চয়ই লোকটা আগের মতন তাকে মায়া করবে, ভালোবাসবে। পরশ একটুখানি আশার আলো নিয়ে চলে গেল একটা লোডের দোকানে। অচেনা নাম্বার দিয়ে কল করলো মুশফিককে। সঙ্গে সঙ্গে কল ঢুকে গেল। নতুন গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছে মুশফিক। হঠাৎ অচেনা নাম্বারে ফোন পেয়ে কিছুটা বিরক্ত হলো। ফোন রিসিভ করে কর্কশ কণ্ঠে শোধালো, হ্যালো, কে? পরিচিত সেই কণ্ঠস্বর শুনে সকল দুঃখকে উপেক্ষা করে হাসল পরশ। হাসি হাসি মুখে জানান দিল, আমি পরশ। পরশ নামটা শুনেই মুখ বিকৃত করে ফেলল মুশফিক। বিরক্তকর কণ্ঠে বলল, তুমি তুমি কল করেছো কেন আমায়? এভাবে কথা বলছো কেন মুশফিক? আমি কি তোমায় কল করতে পারি না? না, পারো না। আমি ডিস্টার্ব ফিল করছি। তোমাকে তো বললামই, এই সম্পর্ক ভুলে যাও আমাকে। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এই সম্পর্কের দাড়ি কমা টেনে দিলাম। প্রিয় পুরুষের থেকে এমন কথা শুনে চোখে জল চলে আসলো পরশের। অবাক হয়ে জানতে চাইল, সবকিছু কি এতই সহজ? সহজ কঠিন সে তোমার ব্যাপার, প্রাচ্ছি। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না পরশ। প্লিজ কল কেটো না, শোনো আমার কথা। কি বলবে তাড়াতাড়ি বলো। আর একটিবার দেখা করবে আমার সাথে? প্লিজ একবার দেখা করো আজ, তোমাকে কিছু বলার আছে। কি অসহায় শোনালো মেয়েটা সেই আবদার। অপর মানুষটি সেই কণ্ঠ শুনল না, বুঝলো না মেয়েটাকে। মুশফিক কল কেটে দিতে গিয়েও দিল না, বলল, আজ সময় হবে না, আগামীকাল বিকেলে পার্কে এসো। বলেই মুখের ওপর খট করে কল কেটে দিল মুশফিক। প্রিয় মানুষের অবহেলার কাছে মেয়েটার গাল বেয়ে আরেক তোপা নোনা জল গড়িয়ে পড়ল। আশাহত মনটা নিয়ে পুনরায় ফিরল বাড়িতে। রাত 11টা। এরই মধ্যে একে একে চৌধুরী বাড়ির সকলে নিজ কর্মস্থান থেকে ফিরল। বাড়ির পুরুষরা ফিরতেই ডাইনিং এ খাবারের ব্যবস্থা করলো রাজ্যপিয়া। তাকে হাতে হাতে সাহায্য করছে তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। মিনিট পাঁচেক যেতেই সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। সকলে ইতিমধ্যে খেতে বসলে সালাম চৌধুরী লক্ষ্য করলো পরশ আসেনি খেতে। তাই উনি জিজ্ঞাসা করলো, পরশ কোথায় রে? ও এখনো আসছে না কেন? তানিয়া চৌধুরী বলল, দেখেছি তোমার মেয়ে আসছে না, খাবে না বলে দিয়েছেন। সালাম চৌধুরী খানিকক্ষণ কিছু একটা ভেবে রাত্রিকে জিজ্ঞাসা করলো, পরশের কি হয়েছে? তুই নাকি জানিস রাত্রি? মেয়েটাকে কিছুদিন ধরে অন্যরকম লাগছে। আমার আগের সেই চঞ্চল মেয়েটা কেমন দিন দিন নীরব হয়ে যাচ্ছে। কিছু জিজ্ঞেস করলেও কিছুটি বলে না। আমার মনে হচ্ছে মেয়েটা আমাদের থেকে কিছু লুকাতে চাইছে। ওর কি কোনো অসুখ হয়েছে? হ্যাঁ বাবা, আপনি ঠিক ধরেছেন। আমাদের পরশ ভালো নেই, তার খুব বড় রকমের একটা অসুখ হয়েছে। এই অসুখ মনের, ভালোবাসার। সেই সাথে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। এত বড় অসুখের খবর আপনাকে দেওয়ার মতো দুঃসাহস তো আমার নেই বাবা। বাবা হয়ে আপনি মেয়ের এত বড় অঘটন সহ্য করতে পারবেন না। মনে মনে কথাগুলো বলল রাত্রিপিয়া। মুখে বলল, ওর কি হয়েছে আমি জানি না বাবা, আমাকে সেভাবে কিছুটি বলেনি। চিন্তিত ভঙ্গিতে খাবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সালাম চৌধুরী। বাবাকে উঠতে দেখে সায়ন চৌধুরী বলল, কি হলো আব্বু, উঠলে কেন? খাবারটা শেষ করো। বলতে বলতে নিজের খাবার প্লেট হাতে নিল সালাম চৌধুরী। পা বাড়ালো ছোট মেয়ের রুমের দিকে। ওনার পিছনে পিছনে রাত্রিপ্রিয়াও সেদিকে গেল। উপস্থিত সবাইকে একবার বলে গেল, আমিও একটু যাই, পরশকে দেখে আসি। কেউ আর প্রত্যুত্তরে কিচ্ছুটি বলল না। সবাই চুপচাপ খাচ্ছে। শুধু খাবার প্লেটে হাতে রেখে খাবার নাড়াচাড়া করছে সায়ন চৌধুরী। বাসায় আসার পর থেকে তার চোখ মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। ব্যাপারটা লক্ষ্য করলো সাইমন। খেতে খেতে জিজ্ঞাসা করলো, তোর কি কিছু হয়েছে সানাম?
এত চিন্তিত লাগছে কেন তোকে? কিছু হয়নি। ছোট করে জবাব দিয়ে তৎক্ষণাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। সায়ন আবারও বলল, উঠলি কেন? কিছুই তো খেলি না। খেতে ইচ্ছে করছে না। বলে চটজলদি নিজের রুমে চলে গেল ছেলেটা। ছেলে কিছু খেলো না দেখে মা হা উঠা শুরু করলো। সেও বার কয়েক ডাক দিয়ে বলল,